দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সাথে আছে আমি সারওয়ার সুমন। খুব সম্প্রতি হোয়াইট হাউসের শীর্ষ করোনা উপদেষ্টা অনেকেরই পরিচিত মুখ অ্যান্থনি ফাউচি করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টকে বলছিলেন একটি ন্যাস্টি ভ্যারিয়েন্ট বা জঘন্য একটি ভ্যারিয়েন্ট হিসেবে আখ্যা দিয়েছেন এই ডেল্টা ভ্যারিয়েন্টে। এবং আমরা সবাই জানি যে বিশ্বে এখন করোনায় যত মৃত্যু হচ্ছে এর অধিকাংশেরই পেছনে দায়ী এই ডেল্টা ভ্যারিয়েন্ট, যেটি মূলত ভারত থেকে উৎপত্তি কিংবা বিকাশ লাভ করে সেটি এখন বাংলাদেশ থেকে শুরু করে নেপাল এবং সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এটি এখন আতঙ্কের ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে। আমরা আজ এই অনুষ্ঠানে কথা বলবো ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে। আমরা শিরোনামটা রেখেছি এরকম যে শঙ্কা আর উৎকণ্ঠার নাম ডেল্টা ভ্যারিয়েন্ট। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে তিনজন অতিথি সংযুক্ত আছেন ভার্চুয়ালি। একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমার সাথে শুরুতেই যাকে পরিচয় করে দিতে চাই তিনি হচ্ছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মেডিসিন কনসালটেন্ট ডক্টর এইচ.এম. হামিদুল্লাহ মেহেদি। আরও থাকছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ল্যাব ইনচার্জ অধ্যাপক ডক্টর সঞ্জয় কান্তি বিশ্বাস এবং সুদূর যুক্তরাষ্ট্র ফ্লোরিডা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বক্ষবিধি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুমি আহমেদ খান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। জি, ডক্টর এইচ.এম. হামিদুল্লাহ, আপনাকে প্রথমেই আমি যে প্রশ্নটি করতে চাই যে আপনারা দেখেছি যে প্যান্ডেমিকের শুরু থেকে চট্টগ্রাম কিন্তু এই সিকোয়েন্সিং করার ব্যাপারে ভ্যারিয়েন্টগুলি জানার ব্যাপারে বেশ উদ্যোগী থেকেছে। বিভিন্ন পর্যায়ে থেকে এই সিকোয়েন্সিংগুলো করা হয়েছে। তো আপনারা শেষ এই জুন জুলাই মাসের সিকোয়েন্সিং আমরা জেনেছি যে আপনারা করেছেন। এই জুন জুলাই মাসের সিকোয়েন্সিংটা আসলে কি নির্দেশ করছে কিংবা আপনাদের ফাইন্ডিংসটা কি? ডক্টর মেহেদি। ধন্যবাদ। আমরা আসলে গত প্রায় 3 মাস ব্যাপী একটা গবেষণা পরিচালনা করছি। এখানে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল অন্তর্ভুক্ত আছি, এর সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন মিলে আমরা আসলে এই গবেষণাটা চালাচ্ছি। আমরা যেটা করছি যে আমাদের হাসপাতালগুলোতে ভর্তি অথবা বহির্বিভাগে আগত রোগীদের মধ্যে থেকে আমরা কিছু সংখ্যক রোগীকে নিয়ে তাদের মধ্যে থেকে আমরা আসলে কোভিড এর ভ্যারিয়েন্টটা দেখার চেষ্টা করেছি এবং ভ্যারিয়েন্টের সাথে তাদের রোগের তীব্রতা এবং নতুন কোনো ভ্যারিয়েন্ট এসেছে কিনা সেটা দেখার চেষ্টা করেছি। আসলে কয়েক মাস ব্যাপী এই গবেষণা চলছে। তো প্রথম দিকে আমরা এপ্রিল মে মাসে আমরা দেখেছিলাম কিছু সংখ্যক রোগীর সিকোয়েন্সিং করেছি। সেখানে আমরা দেখেছিলাম যে আলফা এবং বিটা ভ্যারিয়েন্ট মূলত প্রিডমিনেন্ট অর্থাৎ বেশি ছিল। পরবর্তীতে মে মাস এবং জুলাই মাসের শুরুর দিকে আসতে দেখা গেল পরের ধাপে যে আমরা সিকোয়েন্সিং করেছি তাদের দেখা গেল তাদের মধ্যে মূলত ডেল্টা ভ্যারিয়েন্টটাই অনেক বেশি, প্রায় 80 থেকে 90% দেখা গেল ডেল্টা ভ্যারিয়েন্টটা আমরা পেয়েছি। তো এটা একটা অত্যন্ত উদ্বেগজনক, যেহেতু আমরা জানি যে ডেল্টা ভ্যারিয়েন্টটা অত্যন্ত উচ্চ সংক্রমণশীল এবং মারাত্মক আকার ধারণ করেছে। সম্ভবত যে কোভিড এখন যে ওয়েভ চলছে এটার মূল কারণও ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই হয়েছে। ডক্টর মেহেদি, কোনো বিশেষ বয়স সীমার লোকজনকে কি বেশি পেলেন যেটি কিনা আমাদেরকে উৎকণ্ঠা আরো বেশি বাড়াতে পারে? ডেল্টা ভ্যারিয়েন্ট আমরা আসলে সব বয়সী রোগীদেরকেই এই গবেষণায় অন্তর্ভুক্ত করেছি। এখানে একটা উদ্বেগজনক ব্যাপার হলো ইদানিং আমরা শিশু রোগীদের অনেক পাচ্ছি এবং কোভিডে আক্রান্ত হয়েছে এমন শিশুদেরকেও অনেক পেয়েছি। তো তাদের মধ্যে থেকে আমরা চেষ্টা করেছি যে শিশুরা কোভিড আক্রান্ত হয়েছে তাদের মধ্যে থেকে একটা নির্দিষ্ট অংশকে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি গবেষণায় এবং তাদের সিকোয়েন্সিং আমরা করেছি। প্রাথমিক পর্যায়ে মানে এ পর্যায়ে আমরা আসলে 12 জন শিশুকে আমরা সিকোয়েন্সিং করতে পেরেছি। দেখা গেছে বিগত 1 মাসে যে 12 জন শিশুকে আমরা সিকোয়েন্সিং করেছি তাদের সবার মধ্যেই আমরা ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পেয়েছি। এটা আসলে অত্যন্ত উদ্বেগজনক, কারণ আগে আসলে শিশুদের আক্রান্ত হওয়ার খবরটা আমরা খুব কমই পাচ্ছিলাম। ইদানিং দেখা যাচ্ছে অনেক শিশুই আক্রান্ত হচ্ছে এবং এর মধ্যে একদম নবজাতক থেকে শুরু করে স্কুল গোয়িং বাচ্চা সবাই আছে। তো এই বিষয়ে আসলে আমাদের মনে হয় একটু সতর্ক থাকা উচিত। আচ্ছা, তার মানে আপনার কথা বোঝা যাচ্ছে যে আপনাদের সিকোয়েন্সিং করা হয়েছে এর মধ্যে 100%ই শিশুদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত, ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। জি, আমরা যে 12 জন শিশুকে সিকোয়েন্সিং করেছি তাদের মধ্যে সবাইকেই আমরা ডেল্টা ভ্যারিয়েন্ট তাদের মধ্যে পেয়েছি আসলে। জি,
স্পষ্ট হয়েছে। এবার আসি ডক্টর সঞ্জয় কান্তি বিশ্বাসের কাছে। আমরা ডক্টর মেহেদীর কাছে শুনছিলাম যে সিকোয়েন্সিং করা কিংবা নমুনা সংগ্রহ করা ১২ জন শিশুর ১২ জনই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এটি আসলে আপনি তো ল্যাব ইনচার্জ, সবসময় এই নমুনাগুলি পান এবং এগুলো নিয়ে কাজ করেন। এটি আসলে কতটা উদ্বেগজনক এই যে শিশুদের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের বিষয়টি? আসলে আমরা যখন ল্যাবরেটরি শুরু করি মা ও শিশু হাসপাতালে, আমরা প্রথম থেকে এই কাজে আছি। আমরা প্রথমে বাচ্চা রোগী কদাচিৎ পেতাম। প্রতিদিন আমরা যখন পেশেন্ট লিস্ট দেখতাম কদাচিৎ আমরা দুই একটা পেতাম। ইদানিং দেখা যাচ্ছে হঠাৎ করে বেড়ে গেছে। এখন আমার ল্যাবরেটরিতে এটা 2 to 3% প্রতিদিন, এবং আমি ওয়ার্ডেও খবর নিয়েছি যে প্রতি মাসে 10-15টা পেডিয়াট্রিক চিলড্রেন ভর্তি হচ্ছে এই করোনা পজিটিভ রিপোর্ট নিয়ে। তো এটা আসলে খুবই উদ্বেগজনক, কারণ আগে তো এরকম দেখা যায় না, এবং বাচ্চাদের অনেক ডেল্টা ভেরিয়েন্টটা যে পজিটিভ আসছে, আমি মনে করি এই ডেল্টা ভেরিয়েন্টের এই জেনেটিক সিকোয়েন্সে এমন কোনো চেঞ্জ আছে যার জন্য বাচ্চারা ইনফেক্টেড বেশি হচ্ছে। এটা এখনো এরকম কনক্লুশন করার সময় হয়তো আসে নাই। আমরা আরো রিসার্চে আছি, এটা একটা অনগোয়িং প্রসেস। আমরা আরো সামনে 2-4 মাস 6 মাস পরে হয়তো একটা কনক্লুশনে পৌঁছতে পারবো যে ডেল্টা ভেরিয়েন্ট কেন বাচ্চাদের বেশি হচ্ছে। আর একটা ব্যাপার হলো, আমরা আমাদের যে পাবলিক হেলথ এবং সোশ্যাল মেজার্স মানার কথা আপনি জানেন, চট্টগ্রামে এবং সারা বাংলাদেশে আমরা প্রায় আপনাদের টিভি চ্যানেলগুলোতে দেখি আসলে কোনোটাই মানা হচ্ছে না। এই জি। যে পাবলিক হেলথ সোশ্যাল এটি কিন্তু আপনার কাছে আমি ছোট করে জানতে চাই যে করোনার ফার্স্ট ওয়েভে কিংবা প্রথম ঢেউয়ে তো আপনি নমুনা পেয়েছেন, তখন আসলে শিশু কিংবা গর্ভবতী মা এদের করোনা আক্রান্তের হার কিংবা এদের ঠান্ডা কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে আসার হার, নমুনা দেওয়ার হার, এটি কেমন ছিল আর এখন কেমন, এই দুইটার তুলনা যদি করেন তাহলে আপনি আসলে কি বলবেন? ফার্স্ট ওয়েভে আমরা গত বছর এই মার্চ এপ্রিল মে থেকে আমরা যেটা দেখছি, শিশুদের এটা লেস দেন 1% ছিল উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এবং আরটিপিসিআর পজিটিভ হওয়া। মা ও শিশু হাসপাতালে, আমাদের হাসপাতালে আমরা এটা যেহেতু এটা পেডিয়াট্রিক হাসপাতাল প্রথমেই দেখিয়েছি, দেখেছি এটা 0.5 to 1% এরকম রান করতো শিশুদের ক্ষেত্রে, এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও এইরকমই রান করতো। কিন্তু হঠাৎ করে এটা এই গত 2 মাস থেকে, জুন মাস থেকে বেড়ে গেছে। এখন এই যে আজকেও আমি কথা বললাম আমাদের পেডিয়াট্রিশিয়ান একজনের সাথে, ওরা বলল যে উদ্বেগজনক হারে এটা অনেক বেড়ে যাচ্ছে এবং উপসর্গ নিয়ে ভর্তি, এবং আমরা দেখছি আরটি-পিসিআর পজিটিভ অনেক বাচ্চাদের হচ্ছে, এবং টেস্ট করতেও অনেকে আসছে, এবং যারা টেস্ট করতে আসছে তার মধ্যে অন্তত 30 to 40% বাচ্চা আমরা পজিটিভ রিপোর্ট পাচ্ছি। জি, বুঝতে বুঝতে পেরেছি। এটি খুবই উদ্বেগজনক একটি কথা আসলে বললেন। ডক্টর রুমি আহমেদ খান, আপনি নিশ্চয়ই সব দুজনেরই কথা শুনলেন এবং আপনার কাছে এখন বিষয়টা কি মনে হচ্ছে যে একটা তো মানে একটা স্বস্তির জায়গা ছিল যে শিশুরা কম আক্রান্ত হচ্ছিল। এখন তো আসলে মনে হচ্ছে যে সেই স্বস্তিটা আর থাকছে না। ডক্টর রুমি। এখানে কতগুলো পয়েন্ট রিটারেটেড করা দরকার। আমি আবার বলি, প্রথম কথা হচ্ছে গিয়ে ওনারা যা দেখিয়েছেন যে 100% ডেল্টা ভ্যারিয়েন্ট চিটাগংয়ে, এইটা কনফার্মেশন করা হলো যে আমাদের যা ধারণা ছিল যে বর্তমানে পৃথিবীতে এই মাসে, এই জুলাই জুন মাসে, মে মাস থেকে শুরু হওয়া এই নতুন ওয়েভটা, এইটা ডেল্টা ভ্যারিয়েন্ট বাহিত ওয়েভ। ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে এই ওয়েভটা, এটা ভারতে শুরু হয়েছে, বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর প্রতিটা দেশে 99% পর্যন্ত ভ্যারিয়েন্ট সব ডেল্টা ভ্যারিয়েন্ট। এইটা এক্ষেত্রে আর কোনো সন্দেহ নাই, এই বর্তমান যুগে ডেল্টা ভ্যারিয়েন্ট ইজ ডমিনেন্ট, অলমোস্ট মনোপলি ভ্যারিয়েন্ট, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে কিছু কথা হচ্ছে, ডেল্টা ভ্যারিয়েন্ট কি বেশি ক্ষতিকর, ডেল্টা ভ্যারিয়েন্ট কি বেশি ডেঞ্জারাস কিনা। এখন পর্যন্ত আমাদের হাতে কোনো এভিডেন্স নেই, কোনো প্রমাণ নেই যে ডেল্টা ভ্যারিয়েন্ট এর যে বেশি সিরিয়াস অসুখ হয়। কিন্তু একটা জিনিস আমরা জানি, অনেক হাইপোথিসিস আছে, কিন্তু একটা ব্যাপারে আমরা এখন পর্যন্ত কনফার্ম করেছি ল্যাব টেস্টের মাধ্যমে। একটা পেপার পাবলিশ হয়েছে কয়েকদিন আগে, 2 দিন আগে। ওরা বলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট খুব হাইলি রিপ্রোডিউসিবল ভাইরাস, এই ভাইরাসটা খুব বেশি বংশবৃদ্ধি করতে পারে। ওইটা আমাদের যে একটা আগের ভ্যারিয়েন্ট গুলা, যেমন আগে ছিল, গতবার ছিল আমাদের
আলফা ভ্যারিয়েন্ট, সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট ছিল, ব্রিটিশ ভ্যারিয়েন্ট ছিল, বেটা ভ্যারিয়েন্ট ছিল, সেগুলোর চেয়ে এই ডেল্টা ভ্যারিয়েন্টে 1000 গুণ বেশি ভাইরাস প্রডিউস করছে। যখন ধরুন একজন মানুষকে ইনফেকশন দিচ্ছেন কফ দিয়ে, কাশির মাধ্যমে, আগের ভ্যারিয়েন্টটা যে ছিল আমাদের সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বা বেটা ভ্যারিয়েন্ট, ওইটা যদি আপনাকে এক্স অ্যামাউন্ট অফ ভাইরাস শেড করে, ডেল্টা ভ্যারিয়েন্ট এক্স টাইম 1000 গুণ বেশি ভাইরাস শেড করছে। এটাই হচ্ছে কি ডেল্টা ভ্যারিয়েন্টের এই মূলত এটার যোগ্যতা। দ্যাটস হোয়াই ডেল্টা ভ্যারিয়েন্টটা ডোমিনেট করছে। আর এই শিশুদের ক্ষেত্রে কথা একটা বলি, শিশুরা ডক্টর রুমি, আপনাকে একটু থামাই। শিশুর বিষয়টি নিয়ে এসে আমরা হয়তো বিরতির পর ফিরে এসে আমরা এই শিশু এবং ডেল্টা ভ্যারিয়েন্টের ইনফেকশনটি নিয়ে কথা বলি। দর্শক, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে সময় হলো একটি বিরতি থেকে ফিরে এসে আজকের আমরা আলোচনা করছি ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে। এটি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে, সে পর্যন্ত সবাই সাথেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। ডক্টর রুমি, আপনি কথা বলছিলেন যে চট্টগ্রামে যে সিকোয়েন্সিং করে শিশুদের মাঝে যে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে সেটি নিয়ে আপনি যদি সেটি আবারও বলতেন। ডক্টর রুমি, আপনি মিউট। সরি, এটা সত্যি যে অন্যান্য সময়কার যে কোনো ভাইরাসের ইনফেকশনের চেয়ে এই কোভিডে শিশুদের আক্রান্ত এবং ওদের সিরিয়াস অসুখ হওয়ার সম্ভাবনা কম, এটা সত্যি। কিন্তু তা সত্ত্বেও এত বেশি স্প্রেড এই অসুখটা, এত পরিমাণে এই অসুখটা স্প্রেড হচ্ছে, এখানে হার কম হলেও র নাম্বার প্রচুর শিশু এফেক্ট হচ্ছে। আমি শুধু বলি, আমেরিকান ডাটাই বলি, মে মাস পর্যন্ত আমেরিকাতে প্রায় 25 লক্ষ শিশু কোভিড হয়েছে। তার মধ্যে 15,000 শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অনলি আমেরিকাতে। এবং প্রত্যেকটা 1 in 10,000, প্রতি 10,000 পজিটিভ কোভিড টেস্ট ইন চিলড্রেন একজন শিশু মারা গিয়েছে। আমেরিকাতে ওরা বলছে যে মানে আনটিল আপ টু দ্য মান্থ অফ জুন পর্যন্ত প্রায় 400 শিশু মারা গিয়েছে কোভিডে। সুতরাং এদের হার কম হলেও পরিব্যাপ্তি এত বেশি এই সংক্রমণটা, প্রচুর শিশু মারা যাচ্ছে। সুতরাং সেখানে শিশুদেরকে নিয়ে কথা হচ্ছে, ওদের ভ্যাকসিনেশন নিয়ে। এখন পর্যন্ত 12 বছর উপরে শিশুরা ভ্যাকসিনে পাওয়ার যোগ্য। এখন নতুন ডাটা এসছে যে মনে হচ্ছে যে ফাইজার, মডার্না ওরা 5 থেকে 12 বছর পর্যন্ত ওরা অ্যাপ্লাই করবে। ইভেন্চুয়ালি এই শীতকালে 5 বছর শিশুরাও এই ভ্যাকসিনের যোগ্য হবে। আর আরেকটা কথা জানা দরকার যে শিশুদের যদিও অসুখ হচ্ছে, শিশুদের সংক্রমণ ওরা পরস্পরকে সংক্রমণ কম করে। সুতরাং আমাদের যে 18 মাস ধরে আমাদের স্কুলগুলো বন্ধ করে রেখেছি আমরা, এইটা মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে না। এবং এই অ্যাপ্রোচটা আসলে স্কুল বন্ধ রাখার অ্যাপ্রোচটা আসলে রিথিঙ্ক, মানে আবারও পুনর্ভাবনা দরকার আছে। আমরা একটু ডক্টর সঞ্জয় কান্তি বিশ্বাসের কাছে জানতে চাই যে আসলে কেন শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে আপনার ধারণা, আর আরেকটি বিষয় যে কি করলে পরে কিংবা বাবা মারা কোন মেজারটি নিলে পরে শিশুদেরকে ইনফেকশন থেকে দূরে রাখতে পারবেন। ডক্টর সঞ্জয় কান্তি। ধন্যবাদ। এতদিন আমরা চিটাগংয়ে যেটা দেখছি আলফা বিটা ভেরিয়েন্ট ছিল, সেই ক্ষেত্রে কিন্তু শিশুরা ওই পরিমাণে আক্রান্ত হয় নাই, ওই হারে আক্রান্ত হয় নাই। এখন হঠাৎ করে যেটা বেড়ে গেছে, আমরা সিকোয়েন্সিং করে দেখলাম ডেল্টা ভেরিয়েন্ট। এখন ডেল্টা ভেরিয়েন্টে কেন শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, এটা আসলে এখনো ওইভাবে কনক্লুশন টানা যাবে না। এটা অনগোয়িং রিসার্চ। আপনার ধারণাটাই জানতে চাই আর কি, কিংবা আপনি যদি মানে আপনার কি মনে হয় আসলে কেন আমাদের এখানে যেটা বেড়ে যাচ্ছে বা ওয়ার্ল্ড ওয়াইড যেটা ডেল্টা ভেরিয়েন্টের জন্য বেড়ে যাচ্ছে, সব জায়গায় দেখতেছি যে পাবলিক হেলথ মেজার এবং সোশ্যাল মেজারমেন্ট যেগুলো নেওয়ার কথা, এগুলো আসলে ওইভাবে নেওয়া হচ্ছে না। আমরা বাচ্চাদের নিয়ে পাবলিক প্লেসে যাচ্ছি, সবকিছুই করছি, ওরা ঠিকমতো স্যানিটাইজেশন করতেছে না, হ্যান্ড ওয়াশ করছে না,
মাস্ক দিচ্ছে পড়ছে না, বা বাড়িতে ইনফেক্টেড মা বাবা যদি থাকে, আত্মীয় স্বজন থাকে, ইভেন আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে, একটা ফ্যামিলির কেউ কোনোদিন এই 1 মাস ধরে ঘর থেকে বাইর হচ্ছে না, কিন্তু ইনফেক্টেড হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মনে করতেছি বাইরের কেউ আসছে কিনা, তাদের কাজের লোক বা অন্য ড্রাইভার, এদের মাধ্যমে সংক্রমণ হতে পারে। জি। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই যে পাবলিক হেলথ এবং সোশ্যাল মেজারমেন্ট যেগুলো নেওয়া উচিত, নেওয়ার কথা, সেগুলা এডিকুয়েটলি নিতে হবে। আর ডক্টর রুমিও বলছেন আমরা যদি বাচ্চাদের এই যে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারে, আমরা এটা প্রুভ যে এখন অ্যাডাল্ট আমরা যারা ভ্যাকসিনেটেড, আমাদের মধ্যে ইনফেকশন হলো, আমাদের বন্ধু বান্ধব যারা ইনফেক্টেড হয়েছে ওইরকম সিভিয়ারিটি হয় নাই, 1 দিন 2 দিনে কিন্তু সেরে গেছে, হসপিটালাইজেশন লাগে নাই। বাচ্চাদের যদি আমরা ভ্যাকসিনেটেড করতে পারি এটা, তাহলে হয়তো আমরা কিছুটা রিলিফ পেতে পারি। রক্ষা পাবো। জি, জি, স্পষ্ট হয়েছে। ডক্টর মেহেদী, যে বলছিলেন ডক্টর সঞ্জয়, যে পাবলিক হেলথ মেজার্সগুলির যে ঢিলেঢালা ভাব, আমরা এই ঈদ যাত্রাতেও দেখলাম যে শিশুদের নিয়ে যাওয়া হলো, আসা হলো, শিশুরা বিভিন্ন শপিং মলে, মার্কেটে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এগুলোই একটি সম্ভাব্য কারণ, মানে শিশুদেরকে আর আসলে ইমিউন ভাবার কিছু নেই, কিংবা শিশুদের হবে না, কম হচ্ছে, এই স্বস্তির জায়গাটা আর নেই, তাই তো? জি, আসলে এখন দেখা যাচ্ছে চলমান যে ওয়েভ, এর মধ্যে বয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের যে পরিমাণ হচ্ছে কোভিড, একই সাথে শিশুদেরও অনেকের দেখা যাচ্ছে কোভিড হয়েছে এবং হচ্ছে। জটিলতা এখন পর্যন্ত কিছুটা কম, এটা আমি এখনো আসলে গবেষণার বিষয়, ফাইনাল কনক্লুশন করা আসলে মুশকিল। তো আমাদের এটা চলমান গবেষণা, আমরা আশা করি ভবিষ্যতে আমরা আরো তথ্য দিতে পারবো। একটা ব্যাপার আমি ডক্টর সঞ্জয় স্যারের সূত্র ধরেই আমি বলি যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের ক্ষেত্রে কিছু প্রিকশন নেওয়ার ক্ষেত্রে এটা আমরা হয়তো একটু ঢিলেঢালা ভাবে এখনো চলছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক পরিবারের শিশুরা আসলে বাইরে যাচ্ছে না হয়তো, কারণ স্কুল কলেজ বা ইত্যাদি বন্ধ আছে এখন। তবে পরিবারের অন্য সদস্যরা যখন আক্রান্ত হন, এটা হয়তো খেয়াল করা হয় না যে প্রথম দিন যখন কারো জ্বর আসছে, জ্বর সর্দি কাশি হচ্ছে, তারা ভাবছে না আমার হয়তো ঠান্ডা পানি খেয়ে কিংবা বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে, কোভিড না। এটা তাদের একটা ভুল ধারণা হতে পারে যে তারা প্রথম দিন থেকেই যদি আলাদা হয়ে যান বাকি সদস্যদের কাছ থেকে, শিশুদের কাছ থেকে, এবং যদি সম্ভব হয় আলাদা একটা রুমে থাকেন, যে দূরত্ব বজায় রেখে চলেন, তাহলে আমার মনে হয় শিশুদের ক্ষেত্রে রিস্কটা একটু কমে আসে। বাচ্চাদেরকে একটু যদি সাবধানে রাখা যায় তাহলে আমার মনে হয় এটা খুব ইয়ে হয়। আর জি, বাইরে জি। না নেওয়ার ক্ষেত্রে, বাচ্চাদেরকে বাইরে ঘোরাঘুরি বা আসলে না নেওয়ার ক্ষেত্রেও, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বা সাবান ঘন ঘন হাত ধোয়ার ক্ষেত্রে এটা আসলে মেনটেন করা উচিত আমার মনে হয়। জি, মানে বড় ছোট সবাইকে আসলে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন হতে সবাইকেই হবে। মেনে চলতে হবে। জি, জি, জি। ডক্টর মেহেদী এবং ডক্টর সঞ্জয়, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হলেন। আশা করছি ভবিষ্যতে অন্য কোনো দিনেও আপনাদের সাথে নতুন গবেষণা নিয়ে কথা হবে। আপনারা সুস্থ থাকুন, আপনাদের সাথে আবার কথা হবে। জি, ডক্টর রুমি, আপনার কাছ থেকে যেটি আমরা জানতে চাই যে শিশুদের পাশাপাশি বড়রা কিংবা বড়দের দেখাদেখি শিশুরাও কিন্তু পাবলিক হেলথ মেজার্সগুলিতে ঢিলেঢালা ভাব দেখিয়েছে। এই ঢিলেঢালা ভাব দেখানোর একটি মাসুল কিন্তু গুনতে হচ্ছে সম্ভবত, এই শিশুদের আক্রান্তর বিষয়টি আমরা যদি দেখি, যে রেশিওটা, আপনার মূল্যায়নটা কি আসলে জানতে চাই। এখন শিশুদেরকে সাবধানে থাকতে হবে। এই শিশুদেরকে আমাদের যে নর্মাল যে পাবলিক হেলথ মেজার যেটা এখন কাজ করে, মাস্কিং, ইনডোর এনভায়রনমেন্টে মাস্কিং শিশুদেরকে সেভ করতে হবে। তবে এটাও ঠিক যে আমাদের অনেক ডাটা এখন পেয়েছি, এখন মোটামুটি একটু এস্টাবলিশ হয়ে গিয়েছে, শিশুরা নিজেদের মধ্যে তেমন সংক্রমণ করে অনেক কম। সে কারণে এখন বলা হচ্ছে স্কুল এনভায়রনমেন্ট, স্কুল খুলে দেওয়া একটা সেফ ওয়ে, অ্যাজ লং অ্যাজ শিশুরা মাস্ক যদি পরে থাকে, স্কুলে মাস্ক পরে থাকে এবং স্কুল এনভায়রনমেন্টে শিশুরা সেফ, কিন্তু দে হ্যাভ টু মেনটেইন সাম ডিস্টেন্স এবং সাম বেসিক পাবলিক হেলথ মেজার, এটা মাস্কিং করা। আর একটা ব্যাপার হচ্ছে শিশুদের ক্ষেত্রে একটা ব্যাপার আমরা এখন জানছি যে কোভিডে যেগুলো দীর্ঘমেয়াদী কমপ্লিকেশন হচ্ছে সবই শিশুদের হচ্ছে। শিশুদের অনেক কিছু লং টার্ম ব্রেনের প্রদাহ হচ্ছে, লং টার্ম কার্ডিয়াক ইনফ্লামেশন হচ্ছে। এখন একটা স্টাডি দেখাচ্ছে 51টা শিশুর ওরা ব্রেন স্ক্যান করেছে, দেখেছে প্রত্যেকটা শিশুরই ব্রেনে একটা লং টার্ম এফেক্ট হয়েছে ফ্রম কোভিড। সুতরাং হয়তো অনেক শিশুরই মাইল্ড ইনফেকশন বা এসিমটোমেটিক
ইনফেকশন হয়ে ভালো হয়ে গেল, কিন্তু এটা যে কি লং টার্ম এফেক্ট ফলছে ওইটা হয়তো আমরা জানবো আজ থেকে 1, 2, 3, 4, 5 বছর পরে জানবো। সুতরাং এইটা একটা ভয়ের ব্যাপার, আমরা জানি না, এটা একটা অজানা আননোন ফ্যাক্টর, এদের লং টার্ম কি হবে ওইটা আমরা জানি না, জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, যে ঈদ যাত্রা, কোরবানির পশুর হাট সব মিলে অনেকে আশঙ্কা করছিলেন যে আমরা ভারতে যেমন দেখেছিলাম যে কুম্ভ মেলা ঘিরে ভারতের সংক্রমণ বেড়ে যাওয়া এবং সেটি ক্রমশ ভয়াবহ রূপ নেয়া, বাংলাদেশে এরকমটা হবার ঝুঁকি কতটুকু আপনি মনে করেন? এবং অবশ্যই আছে। বাংলাদেশে আমি দেখেছি আমাদের যে এই যে নাম্বারটা একটা প্ল্যাটু আসছিল গত কয়েকদিনে, এই যে লকডাউনের পরে একটা নাম্বারটা কমা শুরু করেছিল, প্ল্যাটু হচ্ছিল। আমার ভয় হচ্ছে ঈদের পরে আবার একটা স্পাইক হবে, সুতরাং আমরা এই প্ল্যাটুটা মেনটেন করতে পারবো না ঈদের ট্রাভেলের জন্য। তার মানে কি ব্যাপারটা এরকম যে এর আগে 14 দিন লকডাউনের মধ্য দিয়ে আমাদের যে অর্জনটা হলো, যে অ্যাচিভমেন্টটা, সেটি আমরা এই শিথিলতায় সেটি একরকম ধ্বংস করে দিলাম, এরকম কি? হ্যাঁ হ্যাঁ, তাই আমাদের লকডাউনের মধ্যে আমরা যে প্ল্যাটো এনেছিলাম ওই শিথিল করে দিয়ে আমরা ওই প্ল্যাটোটাকে আমরা লুজ করবো, আবার স্পাইক হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখন যা দেখা যাচ্ছে এই ডেল্টা ভ্যারিয়েন্ট, এখন তো বাংলাদেশে বাংলাদেশ সরকার চেষ্টা করছে অতি দ্রুত সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে। গত পরশুদিনে একজন বিখ্যাত বায়োলজিক্যাল সায়েন্টিস্ট একটা কথা বলেছেন যে এখন ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে, either you are vaccinated or you are going to get delta variant. Delta variant is এত পারভেসিভ, এই ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে কোনো মুক্তি নেই যদি আপনি ভ্যাকসিনেটেড না হন। আনভ্যাকসিনেটেড পিপল ডেল্টা ভ্যারিয়েন্ট হবেই, আজ হোক কাল হোক পরশু হোক, somehow this virus will attack you. এর থেকে মুক্তি পাওয়া কোনো পথ নেই। জি, কিন্তু বাংলাদেশে বাস্তবতায় ভ্যাকসিনের সংকট আছে, পাবলিক হেলথ মেজারগুলি না মানার বাস্তবতা আছে। সব বিষয়গুলো নিয়ে কথা বলবো বিরতি থেকে ফিরে এসে। ডক্টর রুমি, দর্শক, সময় হলো একটি বিরতি থেকে ফিরে এসে আমাদের আজকের অতিথির সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে। ডক্টর রুমি, বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে ডেল্টা ভ্যারিয়েন্ট কতটা উচ্চ সংক্রমণশীল এর একটি ধারণা আমাদেরকে দিচ্ছিলেন। কিন্তু একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে যারা এক্সপোজড হতে হলো ভাইরাসে, বাইরে যেতে হলো নানান কাজে কর্মে, জীবিকার প্রয়োজনে, ফ্রন্টলাইনাররা নিজের কাজের প্রয়োজনে, যারা এক্সপোজ বেশি হলো তারা কি একটু সুরক্ষাটা বেশি পেলো? তারা কি কম আক্রান্ত হলো একটু, কিংবা তাদের অ্যান্টিবডিটা কি দ্রুত গ্রো করলো? আসলে বিজ্ঞান কি বলে আপনার কাছ থেকে একটু জানতে চাই। বিজ্ঞান এখানে ক্লিয়ার যে যাদের একবার অসুখ হয়েছে, যাদের একবার সাব ক্লিনিক্যাল প্রিক্লিনিক্যাল ইনফেকশন হয়েছে, তাদের সেকেন্ড দফা ইনফেকশন মাইল্ড হবে। হ্যাঁ, এটা এবার বিজ্ঞান সত্যি ক্লিয়ার। এবং যারা একবার অসুখ হয়েছে এবং যাদের ভ্যাকসিন পেয়েছে, একবার অসুখ এবং ভ্যাকসিন, তাদের ইনফেকশন আরো বেশি মাইল্ড হবে। কারণ একটা প্রিভিয়াস ইনফেকশন এবং ভ্যাকসিন, আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একটা ভ্যাকসিন আমাদেরকে অনেক উচ্চ পর্যায়ে প্রোটেকশন দেয়। এটা হচ্ছে গিয়ে একটা মানুষের পূর্বে ইনফেকশন হয়েছে, আগে মানুষের ভ্যাকসিন দিয়ে পাওয়া অ্যান্টিবডি স্ট্রঙ্গার, যার ইনফেকশন প্লাস ভ্যাকসিন তারা অনেক বেশি স্ট্রং অ্যান্টিবডি, স্ট্রং প্রোটেকশন পাচ্ছে। এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে গিয়ে একটা স্টাডি গত বছর করেছিল ICDRB, ওরা দেখিয়েছে ঢাকা শহরে প্রায় 49 মানুষের অ্যান্টিবডি আছে টু এগেইনস্ট দ্য কোভিড ভাইরাস। তার মানে সাব ক্লিনিক্যালি ঢাকা শহরে অন্তত অর্ধেক মানুষের কোভিড হয়ে গিয়েছিল গতবার, হয়ে গিয়েছে। এটা বস্তুগুলোতে এটা ভাগ অলমোস্ট 74%। তার মানে কি এই যে এখন যে আমাদের সেকেন্ড থার্ড ওয়েভ আসলো, যে ওয়েভে ভারত কুপকাত হয়ে গেল, আমাদের দেশে হয়তো বা মৃত্যুর হার একটু কম আসছে বিকজ অফ আমাদের অলরেডি একটা বড় অংশ মানুষের সাব ক্লিনিক্যাল ইনফেকশন হয়ে গিয়েছে এবং ওই ইনফেকশনের প্রোটেকশন থেকে আমাদের সিরিয়াস ডিজিজে মৃত্যু হচ্ছে না। তবে এটাও ঠিক যে শেষ কথা বলার সময় এখন আসেনি।
সামনে আর অনেক খারাপ সময় আসতে পারে। যেমন ভারত তো খুবই খুবই ব্র্যাক করছিল যে আমার তো হয়নি, আমাদের দেশের রোগী মারা যায় না, আমরা কিন্তু ব্র্যাক করার পরের সপ্তাহে ভারত বিপদে পড়লো। আমরা ভারত থেকে 2-3 মাস পরে গিয়ে আমরা সবসময় আমরা ধাক্কাটা পাই। ভারতে মে মাসের ধাক্কা আমাদের এখানে অগাস্টে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। আমাদের এখনো এই অডিও শেষ হয়নি, এখনো শেষ পাতা আমরা যাই না হোয়াট ইজ দ্য লাস্ট পেজ। হ্যাঁ, এবং শেষ কথা বলার যে সময় আসেনি এটি কিন্তু আরও বোঝা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে ল্যামডা নামে একটি নতুন ভ্যারিয়েন্ট, সেটি এখনও ভ্যারিয়েন্ট অফ কনসার্ন কিংবা উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করা হয়নি, কিন্তু এরই মধ্যে কিন্তু 30টিরও বেশি দেশে ডেল্টার পর ল্যামডা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে, এবং যেটি কিনা ল্যাতিন আমেরিকার দেশগুলোতে বেশি আসলে এর সংক্রমণ। এটিও কি আস্তে আস্তে ডেল্টার মতন হয়ে উঠতে পারে? কেননা ইউনিভার্সিটি অফ লিমা একটি গবেষণা করছিল যে সিনোভ্যাকের যে ভ্যাকসিনটি এটি ল্যামডা ভ্যারিয়েন্ট ফাঁকি দিতে পারছে, কিংবা এই সিনোভ্যাকের যে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে এটিকে আসলে ফাঁকি দিয়ে নতুন করে ইনফেকশন করতে পারছে। এই জিনিসটি কত দুর্ভাবনার এটিও যদি একটু বলতেন আমাদের। এবং সিনোভ্যাকের ভ্যাকসিন এবং ডেল্টা ভ্যারিয়েন্ট এগেইনস্ট ওদের এফেক্টিভনেস অ্যাবাউট 60-65%, হ্যাঁ, ফর মাইল্ড ডিজিজ। যদিও সিরিয়াস ডিজিজ ডেথ অনেক হায়ার, 70-80% হায়ার। সিনোভ্যাক আমাদের mRNA বেসড ভ্যাকসিনের মতো এত এফেক্টিভ না, ফাইজার মডার্না। তারপরও সিনোভ্যাক ইজ বেটার দেন নাথিং। সিনোভ্যাক যদি আমাদের 80% মানুষকে সিরিয়াস মৃত্যু বা সিরিয়াস ডেথ থেকে রক্ষা করে, সিনোভ্যাক এনাফ। ল্যামডা ভ্যারিয়েন্ট আসবে, আমাদের ভ্যারিয়েন্ট হচ্ছে কি এটা ওদের বাৎসরিক পাতা পড়ার সময়, যেমন আমাদের গাছে পাতা পড়ে পাতা গড়ায়, সাপ যেমন খোলস চেঞ্জ করে প্রতি বছর, সাপ স্কিন চেঞ্জ করে, ভাইরাস ওদের ভ্যারিয়েন্ট আসবে। এই ভ্যারিয়েন্ট ওদের ন্যাচারাল ফেনোমেনন, ভ্যারিয়েন্ট উইল কিপ অন কামিং। কিন্তু এই যে একটা ওয়েব ইনফেকশন হয়ে যাচ্ছে, সবাই ইনফেক্ট হয়ে যাচ্ছে, এই হতে 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 একটা বড় অংশ মানুষের মধ্যে অলরেডি একটা সিরিয়াস টি সেল, মেমোরি টি সেল ইমিউনিটি হয়ে যাবে, এবং তারপরে এই ভাইরাসটা এক পর্যায়ে গিয়ে মামুলি হয়ে যাবে। তখন ভাইরাস হবে সর্দি কাশির মতো, কিন্তু সিরিয়াস মৃত্যুর হার, হসপিটাল ভর্তি, ওগুলো হার অনেক কমে যাবে যখন সবার মধ্যে একটা কালেকটিভ একটা বড় অ্যান্টিবডি ইমিউন সিস্টেম চলে আসবে। জি, স্পষ্ট হয়েছে। কিন্তু আরেকটু আমরা আলাপ করতে চাই যে এখন যা হচ্ছে বাংলাদেশে, অর্থাৎ ঈদ 21 তারিখে সব মিলে মানুষের আসা যাওয়া, কেনাকাটা, মানে এরপরে আবার অবশ্য ঘোষণা দেওয়া হয়েছে যে 23 তারিখ থেকে আবারও 14 দিনের লকডাউন। তো এই যে পরবর্তী 14 দিন, এই 14 দিন তো বাংলাদেশের জন্য খুবই ক্রুশাল সময় যাবে সবাই ধারণা করছে। আপনার কি মনে হয়? এই লকডাউনটা এটা খুব সময়োপযোগী এবং খুবই ভালো সিদ্ধান্ত ছিল। এটা ঈদের আগে যেটা দেওয়া হলো, হ্যাঁ, খুব একটা প্রেশার না সত্ত্বেও মানুষজন, পাবলিক হেলথ বা মিডিয়া খুব একটা প্রেশার না দেওয়ার আগেই সরকার এই নাম্বার দেখে লকডাউন দিয়ে দিয়েছিল। এটা ওয়াজ এ গুড ডিসিশন। এখন ঈদের সময় যে লকডাউন খুললো, এখন এটা ব্যাপারে আমরা সমালোচনা করতে পারি, এটা পাবলিক হেলথ পয়েন্ট অফ ভিউতে এটা দেওয়া উচিত হয়নি, কিন্তু হয়তো এটা না দিলেও সরকার পারতো না, আমার মনে হয় না পারতো না পাবলিকের এক্সোডাস বন্ধ করতে। এই লকডাউনের কারণে আমরা দেখছিলাম যে আমাদের যে ডেইলি নতুন কোভিড সংক্রমণ, ওটা একটা প্ল্যাটো চলে আসছিল, সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছিল, ওইটা ফ্ল্যাটল্যান্ড হয়ে যাচ্ছিল। এখন এই ফ্ল্যাটল্যান্ডটা হয়েছিল এই পুরো লকডাউনে কারণে হচ্ছিল। এখন এই যে আবার ঈদের ট্রাভেলে আর একটা বড় স্পাইক হবে, এটা এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এই স্পাইকটা কতটুকু এফেক্ট করবে ইন টার্মস অফ মৃত্যু, হাসপাতাল ভর্তি, সেটা দেখার বিষয়। আর এই প্রথম আমরা বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রাম ছাড়াও বড় শহর ছাড়াও গ্রামে, মফস্বলে প্রচুর কোভিড পেলাম। এবং যা হয়েছে আমরা দেখলাম যে আমাদের সঠিক সংখ্যাটা আমরা জানতে পারিনি, কারণ প্রত্যেকটা মফস্বল কোথাও কোভিড টেস্টিং এর ব্যবস্থা নেই। যারা উত্তরবঙ্গে ছিলেন, লালমোহনহাট, চাঁপাইনবাবগঞ্জ, ওখানে ছিলেন, ওদের ওখানে কোভিড টেস্টিংই নাই। বলছে তোমাকে রাজশাহী মেডিকেল যেতে হবে ফর টেস্টিং। কে রাজশাহী মেডিকেল যাবে কোভিড টেস্ট করার জন্য? মানুষজন পুরা গ্রাম, সবারই জ্বর, সবারই ওষুধ, পুরো বাড়ির সবার ওষুধ, এইটা কোভিড, কিন্তু কেউ টেস্ট করেনি। সুতরাং ইনফ্যাক্ট আমাদের রোগী অনেক বেশি হয়েছে, মৃত্যুর হার তো আমরা এখন পর্যন্ত যাই না। মানে যে নাম্বারটা আমরা আসলে জানছি সেটি মাচ মোর হায়ার, কিংবা তার চেয়ে
এটা 100 গুণ হাই। হ্যাঁ জি হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে কি ওখানে যারা মারা যাচ্ছে যেহেতু এরা টেস্ট করা পর্যন্ত আসছে না শহরে, তার মানে ওখানে যদি মৃত্যু হচ্ছে ওই মৃত্যুর কতটা সঠিক সংবাদ আমরা পাচ্ছি তাও আমরা কিন্তু আনরিপোর্টেড থেকে যাচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর রুমি, আপনি আমাদের সাথে সংযুক্ত হলেন। আশা করছি ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলার সুযোগ হবে। আপনি সুস্থ থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমরা কথা বলছিলাম ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণশীলতা নিয়ে। আমাদের অতিথিদের কথা যে জিনিসটি স্পষ্ট হলো যে নিজেকে সুরক্ষিত রাখার এখনই সর্বোচ্চ সময়, এখনই শেষ কথা বলার মতো আসেনি। একই সাথে বড়রা যেমন সুরক্ষিত থাকবেন, বাসার যারা ছোট সদস্য যারা আছেন, আমাদের সন্তানরা আছেন, তাদেরকে সুস্থ রাখতে হবে। আজ এখানে শেষ করছি, সবাইকে বিদায় জানাচ্ছি। আবারও নতুন করে দেখা হবে আগামী